হ্যাঁ হেলমেটটা নিয়ে নাও। টাটা। এই চলে যাচ্ছে আফ্রিদা, এখন বসলো কিন্তু যাওয়ার এক ফোঁটা ইচ্ছে নেই। ও জানে না ও বাড়ি যাচ্ছে, ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে। টাটা করে তো, টাটা করে দাও, বলো টাটা, বলো সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো লাস্ট দেখলে আছিয়ারা চলে গেছে, তারপর থেকে শরীরটাও আমার ঠিকঠাক ছিল না। তো যাই হোক, ব্লগটা আমি এন্ড করব। এন্ড করার আগে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। আমার মনে হয় এই কথাগুলো সবারই অনেকেরই অনেক কাজে লাগবে। দেখো, তোমাদেরকে যেটা বলেছিলাম, আমাদের শরীর খারাপ থাকা অবস্থাতেও আমাদেরকে বাড়িতে আসতে হয়েছে, তার কারণ একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের। ইম্পর্টেন্ট কাজটা কি সেটা তোমরা বুঝে গেলে, এসআইআর এর হিয়ারিং ছিল জামানের। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে সকালবেলায় আমাদের এই সুন্দর বাগান থেকেই ব্লগটা স্টার্ট করছি। বাচ্চাদের দেখতে পাচ্ছ আনন্দ, শরীরটা ঠিক মানে অতটাও ঠিক নেই যে পুরো বলবো ফিট অ্যান্ড ফাইন, তবে একটু আগের থেকে একটু ঠিক আছি। আর এই যে এই দুটোকে নিয়ে সবাই একটু এখানটাতে এলাম। এখানটাতে আসলে এমনি মন ভালো হয়ে যায়। ফুলগুলো তো তোমরা কত বড় দেখেছিলে, খুব সুন্দর ফুটেছিল, আর এখনও ওই রকমই ফুটে আছে। তো ইনু আর আফ্রিদকে পেয়ে ইনু তো খুব খুশি, মানে একদম আমার আর টেনশন হচ্ছে না। মানে নইলে কী হতো, আমাকে খুব বিরক্ত করতো, কিন্তু এবারটা দেখছি বিরক্ত করছে না। আফ্রিদ দাদার সাথে খুব ভালোভাবে খেলছে। ইনুর শরীরটা আগের থেকে অনেকটা বেটার, তবে ব্যাপারটা হচ্ছে ইনু কিছু খাচ্ছে না। মানে খাওয়া দাওয়ার প্রতি যে জিনিসটা খেতে খুব পছন্দ করে, দই, ওই দইটা দিলেও হয়তো 1-2 চামচ খাওয়ার পরে বলছে মা আর খাবো না, মানে এরকম হয়ে গেছে। হয় না, শরীর খারাপের পরে খাওয়ার আমাদের বড়দেরই খেতে ইচ্ছে করে না, বাচ্চাদের কথা আর কি বলবে। কি আনন্দ ওদের। আচ্ছা শোনো, আমি যেই 3 বলবো সেই আগে যাও, চলে যাও। আমি যেই বলবো সেই দাঁড়াও। 1 2 3 আবার যাও। এখন ইনু আর আফ্রিদ পিপির সাথে ঘুরতে যাচ্ছে। কার সাথে যাবে মা? পিপির সাথে যাও। হ্যাঁ মা যাবে না, এখন মায়ের কাজ আছে, পাপাকে খেতে দেবে না। আমরা খাইনি তো, আমি খাইনি, পাপা খাইনি। দোকানটা সব এসআইআরে গিয়েছে, সব বন্ধ। হাত ধরে যাবে মাম্মা, পিপির হাত ধরো, সাবধানে যাবে। টাটা। ঠিক আছে যাও। মামা দুষ্টু করবে না, দুষ্টু করবে না কিন্তু, জাম দিয়ে দিচ্ছি। দুষ্টু, হ্যাঁ টাটা। মাম্মা দুষ্টু করবে না, হ্যাঁ টাটা। হ্যাঁ আর ভয় পাবে না, পিপি আছে। হ্যাঁ আফ্রিদ দাদা আছে, এত বোঝে ও, বাপরে বাপ। আর আব্বা সকাল সকাল অনেক বাজারও নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে সব সময়ের জন্য মানে লাগে। বিস্কিট একটা কেন আব্বা, একটা শসা একটা পেয়ারা আজকের জন্য বাড়ি আছে তো, ও বাড়ি আছে বলে কমে গেছে। আমাদের বাড়ির সবার অবস্থা এমন হয়ে গেছে যে ওয়ারেস শুধু প্যাকেটের উপর প্যাকেটই চলে আসছে। মেবি ওয়েদারটার জন্য হয়তো হচ্ছে, সবারই এই সময়টা শুনছি লুজ মোশন, তারপরে উইকনেস, এই জিনিসগুলো হচ্ছে। এটা কি সেই আলু? এই আলুটা দেখাই আগে। আমি প্রথমে ভেবেছি শাক আলু। শাক আলু পাওয়া যাচ্ছে না আব্বা? শাক আলু খেতে হবে। সরস্বতী পুজো কবে? শুক্রবারে। শুক্রবার। এই আলুটা চন্দ্রমুখী আলু কলকাতায়, এখানেও চন্দ্রমুখী। আলুটা চেয়ারা দেখো শুধু,
দেখাই আলুটা মানে একদম বালির মতো গলে যাবে একদম। মানে এটা তো আলু মাখা খেতে দিতে চন্দ্রমুখী আলু এটাই আর কি, নতুন। ওইটা নতুন আলু চন্দ্রমুখী। নতুন উঠেছে, নতুন। এ কেজি কত? এর দাম নিয়েছে খুব কম। কত? এর নিয়েছে 17.5 টাকা কেজি, অনেক কম তো। মানে 25 টাকা কেজি। এর তা কাটিহাট তো, ওই জন্য 17.5 টাকা কেজি। অনেকে ভাবে দিদি এতটুকু আলু, আমাদের বাড়িতে আলু কেউ খায় না, আব্বা মা তো আলুই 1.5 খায় না। কেজি এনেছে মানে ফুরবে না তো। না, 1.5 কেজি আলু ফুরবে না, কারণ আমরা তো খাবো না, না। তোমাদের জন্য এনেছি। হ্যাঁ, তবুও শেষ হবে না, মানে আমরাও যে প্রচুর খাই সেটা না। আর এমনি আলু আমার অতটা পছন্দের না। এইটা একটু বেশি এনেছি, মিচুলি 500 গ্রাম এনেছি। বাবা খাও। এর দাম কত নিয়েছে জানো? কত নিল মিছিলি? সুন্দর দানা। 500 গ্রামের দাম হলো 20 টাকা। এখন সবজির দাম অনেকটা কম। আমার কাছ থেকে কত নিয়েছে জানো? 10 টাকা। 10 টাকার অতগুলো? 500 গ্রাম কিনেছে খুব হলে 10 টাকা কিলো। ও, এটা তো এদিকে পাওয়া যায় না, গ্রামে ট্রামে এর বাড়ি ওর বাড়ি হয়ে আছে। আর মাছ কি বার করবো? করো দেখি কি মাছ এনেছে। আমুদি মাছ হবে এর সাথে। আমাদের মাছ হবে তো, কিন্তু এটা কিন্তু মাংস। হ্যাঁ, আর ওই মিচুলি আছে মানে আমুদি মাছ হবে। হ্যাঁ, ওই মিশুলির জন্য তো আমাদের মাছটা হলো সাদা আমাদের। 2 রকমের হয়? হ্যাঁ, রং দেওয়া হয়। ও হ্যাঁ, একটা একদম টকটকে লাল হয়, ওটা রং দেওয়া। এটা হলো সাদা। সাদা। ঠিক ঠিক ঠিক, একদম কিছু কিছু আমুদি মাছ একদম টকটকে লাল। এই যে এটা হলো ভেজাল নেই, আচ্ছা, সাদা মানে আমাদের। রং টং দেয় না। রং টং দেওয়া নেই। এটা তো শীতের সময়ই পাওয়া যায়। পাওয়া যায়, খেতে ভালো লাগে। শীতের সময় পাওয়া যায়, শীতের সময় ভালো লাগে। ভালো লাগে, শীত শুধু গরমেও পাওয়া যায় এখন সবকিছুই মোটামুটি। গরমে পাওয়া যায় তো ভালো লাগে। ভালো লাগে না। হ্যাঁ, এটা কি? এটা এটা দেখাই। অন্য একটা মাছ হবে হয়তো। কত মাছ দেখো, ওই যে আমুদিয়া মাছ, আর এটা হচ্ছে আব্বা নিয়েছে জ্যান্ত আমেরিকান মাছ। এটা এই মাছটা দেখেই মনে হচ্ছে ভালো হবে এই মাছটা। জানতো হ্যাঁ, দেখে মনে হচ্ছে ভালো হবে। বিশাল চর্বি হয়নি, ও মাছের যে চর্বি হয় তার হাফ চর্বি এটা। চন্দ্রমুখী আলু চেরার উপায়টা আব্বা একটা ট্রিক্স বলে দিচ্ছে, দেখো বা এটা আমিও জানলাম। হ্যাঁ, এটা শুধু বাজার করলে মানে এগুলো তো জানতে হবে না। হ্যাঁ, কি এটা? এই চন্দ্রমুখী চেনার উপায় হলো, এই এত বড় আলুটা তো ভালো করে দেখো। কালারের ব্যাপার আছে, আলুর কালার। কালার তো বটে, হুম, কালার আবার ও আলু অনেক সময় ভালো শুকনো জমির থেকে তুললে কালার ভালো হয়, আচ্ছা কিন্তু এই যে চোখটা তার হবে না তাতে। আচ্ছা ভালো করে দেখে, এর মধ্যে কোনো চোখ নেই, একটা চোখ। আচ্ছা ভালো করে দেখে, উল্টাচ্ছে, ভালো করে দেখে, এর মধ্যে কোনো চোখ নেই, একটা চোখ। তাহলে এই দুটো চোখ, এই অর্ধেক আলুর বেশি অর্ধেকটার মধ্যে দুটো চোখ। আচ্ছা। আর এই মুখির কাছে যেয়ে এই দুটো তিনটে এক জায়গায় এই যে আছে, আর এর মধ্যে কোনো চোখ নেই। আর এই পালিশ হবে এরকম গোল, পালিশ হবে এরকম গোল। দেখো, প্রত্যেকটা দেখো এরকম গোল, ছোট বড়। অন্য আলুতে তো এরকম পালি। না 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 থাকে না। না থাকে না। না। আরেকটা জিনিস বলে শোনো, সহজ আর উপায়টা বলি। অনেকগুলো চোখ থাকে, গর্ত 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 থাকে, এটা ঠিক। আরেকটা জিনিস শুনে নাও, এই আলুটা তো এই ছাল তুললে এই ভেতরটা হলো সাদা, দেখো ভালো করে আছে, সাদা আছে। এই আলু কিনতে গিয়ে তুমি একটু নখ দিয়ে খোসলাবা, খোসলাই দেখবে এরকম দুদিন মতো সাদা হবে, সেটা তাহলে হলো ওটা চন্দ্রমুখী চন্দ্রমুখী এবং জ্যোতি। আচ্ছা, আর কোকরাজ আর এসন হলে এর ভেতরটা হবে একটু লালচে, হলুদ টাইপের। মানে বাজার করতে গেলে এটা দেখে নিতে হবে। আলু কিনতে গেলে আগে একটা নখ দিয়ে, একটা আলু একটা সন্দেহ হলে একটা নখ দিয়ে উঠলে দেখবা ভিতরে হলুদ। তার মানে ভালো না, না, মানে চন্দ্রমুখী না, চন্দ্রমুখী না, এস1 নাই কোকরাজ, এই দুটোর একটা হবে। দুটোর একটা। আর এই জ্যোতি বা অনেক সময় কি করে দোকানদাররা বলে দেয় কিন্তু এটা চন্দ্রমুখী, আদৌ চন্দ্রমুখী না, মানুষকে হয়তো বোকা বানাচ্ছে। ওটা জ্যোতি আলু। চন্দ্রমুখী আলু দোকানে সহজে ভাব দোকানে বিক্রি হয় না, কারণ এর দাম ডবল, দাম বেশি। হ্যাঁ, 25 টাকা কিলো এখন। কিন্তু আমাদের এখানে উঠেছে বলে আমার কাছে কম নিচ্ছে দাম। আচ্ছা, ভালো আলুটা সত্যি খুব পালিশ, সুন্দর। পালিশটা দেখো। হ্যাঁ, হেলমেটটা নিয়ে নাও। টাটা।
আফটারনুন এভরিওয়ান, স্নান দান করে এলাম। আমার একটুখানি সবকিছু চেঞ্জ করে দিয়েছি, তোমাদেরকে পরে ভালোভাবে দেখাবো। লাস্ট তোমরা যখন দেখলে তখনও পর্যন্ত আমি এত কিছুই চেঞ্জ করি, তারপরে লাস্ট মুহূর্তে মনে হলো একটু ঘরটাকে চেঞ্জ করি, তো সেরকমই চেঞ্জ করে নিয়েছি। করে একদম হিনুকে স্নান ধান করিয়ে ওকে খাইয়ে আমি নিজে স্নান করে তারপরে চলে এলাম। কই দাও 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 আমার কাছে, মামা নষ্ট হচ্ছে, দেখো দেখো পড়ে যাচ্ছে। আমি স্নান করে ক্রিম মাখবো এখন, তুমি এইভাবে স্প্রে করছো পুরো সারা ঘর আমার এটা ছড়িয়ে যাচ্ছে। মাম্মা এটা বাবা মেডিসিন, এটা মেডিসিন। কি বলবে বলো, আমাকে দেখেছে স্প্রে করে লাগাতে, এখন ও ক্রিম মাখবে নাকি স্প্রে করে। এবার নিজের মুখের দিকে তো পারছে না, বা ওটা ওকে দেওয়াও যাবে না। চারিদিকে এদিক ওদিক করছে, চারিদিকে ছড়াচ্ছে। আর এই যে দুটো মিলে ওইখানটাতে ড্রয়িং করছিল, যেই আমাকে দেখেছে চলে এসছে। আম্মু কই? আমি গেছিলাম স্নানে, তারপরে আছিয়া গেল। আছিয়া এদেরকে খুব সুন্দর রোদে একদম মাদুর ফাদুর পেতে ড্রয়িং কপি দিয়ে বসিয়ে দিয়ে গেছিল, কিন্তু না, হবে না এদের। কি করছো তুমি? কই দেখি কেমন করে ক্রিম মাখছো, আমার দেখো, এদিকে দেখো। আয়না দেখে মাখবে আবার? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, তুমি মাখবে নাকি আবার? তুমিও মাখবে? তাহলে কে মাখছে শুধু? এনো ও দেখি কেমন করে মাখছো তুমি। ওরম ভাবে কে ক্রিম মাখে মাম্মা? দাদাও মাখবে? হয়েছে তো, আমি তো একটু মাখলাম, তো তুমি এতটা দিচ্ছ কেন? দাও, হয়ে গেছে মা, প্লিজ দাও। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। না হবে না তো, শেষ হয়ে গেছে। একবার মাখা হয়ে গেলে আর সেকেন্ড বার হয় না মাম্মা, দিয়ে দাও এবার। শেষ হয়ে গেছে, দাও দাও আমার হাতে দিয়ে দাও, শেষ হয়ে গেছে, দাও শেষ। দুজনের আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ড্রেস। রেখে দিয়েছো? ঠিক আছে, দুটোর স্নান খাওয়া সব কমপ্লিট, কিন্তু যেখানে যাবে দুজনের ন্যাওটা হয়ে ঘুরছে, কেউ কাউকে আবার ছাড়তেও পারছে না। কেন? আর তুমি দুষ্টুমি করছো না? না, কেউ কে করছে? ইনায়া বাচ্চারা দেখো কোথায় ঢুকেছে, তুমি দুষ্টুমি করছো। এই এই যে এখানে ছিল গাড়ি রাখা গ্যারেজে, আর এখানে সব কাজ হয়ে গেছে। এবার সোজা বাড়ি যাব। ইনু ওদিকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে, পাপ্পা দই আনবে দই। তা এখন কাঠিয়ার যাবো, এখান থেকে সোজা দেখলে তো আসার সময় নদী পেরিয়ে এলাম। কাঠিয়ার যাব, কাঠিয়ার থেকে ওদের জিনিসগুলো নিয়ে তারপরে বাড়ি যাব। হ্যাঁ দিয়ে দিন, ওটাই দিয়ে দিন। আমি আবার শুনে নিলাম এখানকার মিষ্টির দোকান কোনটা নাম করা। হ্যাঁ, তো একজন বললো যে এটা কোথায় নাগের স্পেশাল দই, নাগের স্পেশাল, এটা খুব নাম শুনেছি, যদি না হয় তো সাবুদ্দিন ভয় দৌড়ে দেখবো। ঘড়িতে এখন 3:40 বাজে, ইনুকে ঘুম পাড়িয়ে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। জামান এই জাস্ট এলো, এখন আমরা খাবো। আজকে খাওয়া হয়েছে মা? তো সবারই হয়ে গেছে, আমি আর জামান বাকি আছি। আজকে রান্না হয়েছে, ইচ্ছেই মানে আমরা বলেছিলাম ডালই খাবো, ডাল আর এখানটাতে আলু মাখা, জামান যেটা মাখবে তার সাথে। এটা কিসের সবজি আম্মা? এটা কি ডিম ভেঙে দিয়েছেন নাকি? ও, আর হচ্ছে বাচ্চাদের জন্য মাংস।
ও বাবা, ওদের চিকেন। হ্যাঁ, কিন্তু ওরা কেউ চিকেন খায়নি, সব ডাল আর ভাতই খেয়েছে। ইনুকে তো আমি ডাল ভাতই খাইয়েছি আজকে। তো আজকে তবুও কালকের তুলনায় একটুখানি একটুখানি খেয়েছে, মানে না খাওয়ার মতো। আস্তে আস্তে ঠিক হবে হয়তো। এই আলুটা মাখাতে ভালো করে একটু ঝাল বেশি করে দুটোই দিয়ে দেবো, মাখাও। এই দুটোই হ্যাঁ, ঝাল দেবো। দিয়ে দাও। ঘড়িতে এখন 4:30 বাজে। আছিয়ারা আজকে চলে যাচ্ছে, না না ঘুরতে যাচ্ছে, তাই তো আফরিদ? কি আনবে আসার সময়? কি নিয়ে আসবে? জিলিপি আনবে। খাবে বাইরে আসার সময় খাবে কি তুমি? খাবে? জিলিপি বিলি পেঁয়াজি খাবে। পেঁয়াজি পেঁয়াজি। ঠিক আছে, তাই হবে। কালকে পেঁয়াজি খেয়ে কি হচ্ছিল? পেটে ব্যথা হচ্ছিল না? কারণ বুনুকে বলছিলাম আমি কতটা পেঁয়াজি তুই খেয়েছি তুই জানিস? 1 কেজি। তারপরে পেটে ব্যথা শুরু। হ্যাঁ, কতটা পেঁয়াজি খেয়েছি তুই জানিস? এক্ষুনি বেরিয়ে যাবে। তুমি কোথায় যাবে? ইনু কোথায় যাচ্ছো? ও বাইরে, ঘরে থাকবে না, বাইরে। ইনু টাটা। আবি হ্যাঁ, আসান। এসো এসো এসো। তুমি কিসে যাবে? তুমি কিসে যাবে? তো যা, দিদির সাথে ঘুরে যা, হেঁটাই যা। এই চলে যাচ্ছে। আফরিদ এখন বসলো, কিন্তু যাওয়ার এক ফোঁটা ইচ্ছে নেই। ও জানে না ও বাড়ি যাচ্ছে, ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে। যা, ইনু কোথায় যাবে? নানু ধরো। ও এখন বাইরে যাবে। তো বাইরে তো নিয়ে যাবে, তো যাচ্ছে তো। টাটা করো তো, টাটা করে দাও, বলো টাটা। বলো সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই দাদু আবার দাঁড়িয়ে গেল। যা, সাবধানে যা। এবার এসে এক্ষুনি নিয়ে যাবো। হ্যাঁ, যাও, এসে তোমার নিয়ে যাবো। আমরা বাড়ি আসি না? বাড়ি আসি। ও দেখ বেড়াতে যাচ্ছে না, বেড়াতে যাচ্ছে। কত সবজি। আচ্ছা এরা তো চলে গেছে, কিন্তু এখন এটা বাইরে যাবে। দিদির সাথে যা, ওই দিদির হাত ধরে যা। দিদি যা, দিদির সাথে যাও। দিদি নিয়ে যাচ্ছে ঘুরতে, যাও। ললিপপ দেবে, যাও যাও, ললিপপ দেবে দিদির সাথে, যাও যাও, যাও যাও, কিনে দেবে, যাও যাও। যাও। হ্যাঁ যাও, 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 টাটা। টাটা, টাটা দাও মাম্মা, টাটা দাও। হ্যাঁ, টাটা, যাও, সাবধানে। যাও, হাতে কি? সাবধানে। হাতে কি? ও একটা জিনিস আছে। ফেলবে না কিন্তু ওটা। হ্যাঁ যাও। যাও, সাবধানে যাও। এই যে বিল্লি। ও ওই যে। তো যাও বাপ, এদিকে আবার ওকে বলে দিচ্ছে। হ্যাঁ, যাও, 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 তুমি যাও, টাটা। তোমরা তো লাস্ট দেখলে আছিয়ারা চলে গেছে, তারপর থেকে শরীরটাও আমার ঠিকঠাক ছিল না। তো যাই হোক, ব্লগটা আমি এন্ড করব। এন্ড করার আগে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব। আমার মনে হয় এই কথাগুলো সবারই অনেকেরই অনেক কাজে লাগবে। দেখো, তোমাদেরকে যেটা বলেছিলাম, আমাদের শরীর খারাপ থাকা অবস্থাতেও আমাদেরকে বাড়িতে আসতে হয়েছে, তার কারণ একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের। ইম্পর্টেন্ট কাজটা কি সেটা তোমরা বুঝে গেলে। এসআইআর এর হিয়ারিং ছিল জামানের, আছিয়ারও ছিল, তার জন্য আছিয়াও এসেছিল। এবার সব থেকে বড় কথা, মানে জামানের, আছিয়ার, এদের যে হিয়ারিংয়ে ডাকার কারণটা হচ্ছে আমরা কারণ খুঁজে পাইনি। কারণ যেই মানুষটার পাসপোর্ট আছে, জামানের যেমন পাসপোর্ট আছে, তার মানে পাসপোর্ট হয়ে যাওয়ার মানে কি, ডকুমেন্টস নিশ্চয়ই তার ওকে আছে, সব কিছু ঠিক আছে। জামানের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে একটুখানি ওর বাবার নামের সাথে ওর নামের জাস্ট একটু অমিল ছিল। তো তার জন্য যেইগুলো হচ্ছে সমস্ত ডকুমেন্টস লাগে, অ্যাফিডেভিট লাগে, এটা কিন্তু আমাদের হয়েই থাকে। দেখবে যে মানে আমরা সমস্তটা সঠিক দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে আবার যেখানটাতে করছে সেখানটাতে কিছু না কিছু একটা লেটারের মিস্টেক হয়ে গেল, তো সেটা হয়ে থাকে। তো সেটা ওর পাসপোর্ট করার সময় ওকে কিন্তু একদম কোর্ট থেকে বেশ ভালো, মানে কোর্ট থেকে অ্যাফিডেভিট করে সমস্ত কিছু করে ওর সাবমিট করে ওর পাসপোর্ট কিন্তু আছে। তার মানে ওর সমস্ত ডকুমেন্টস ওকে আছে, নইলে একটা মানুষের পাসপোর্ট হবে না অ্যাটলিস্ট, তাই না? তো তার সত্ত্বেও ওকে হিয়ারিংয়ে ডেকেছে, ঠিক আছে, আমি মানলাম। আছিয়ার কোনো রকমের কোনো কিছু প্রবলেম নেই, তবুও তাকে হিয়ারিংয়ে ডেকেছে, ঠিক আছে। হিয়ারিংয়ে ডাকাটাও বড় ব্যাপার নয়, কারণ ডেকেছে, তাদের কিছু হয়তো সন্দেহ মনে হয়েছে, করেছে, সব কিছু ভালো। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকার পরে লাস্ট তোমরা দেখেছো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আগে কি হচ্ছিল, হিয়ারিংয়ে ডাকছে, যাচ্ছে, ডকুমেন্টসগুলো তো দেখছেও না, কারণ নিয়ম হচ্ছে তোমার অরিজিনাল ডকুমেন্টস দেখবে, তুমি জেরক্স দিচ্ছ সেগুলো দেখবে, দিয়ে ওর একটা রিসিপ্ট কপি দেবে, তারপর তুমি আসবে যে তোমাকে হিয়ারিংয়ে ডেকেছে, তুমি গেছো, তুমি যে উপস্থিত হয়েছে, একটা রিসিপ্ট কপি দেবে। তো এটা তো লাস্ট যাদের হয়েছে অনেক, মানে অনেক
অনেকদিন ধরে তো হিয়ারিংগুলো চলছে, তো সেদিন তখনও পর্যন্ত কোনো রকমের কোনো রিসিভ কপি দিচ্ছিল না। ইভেন আছিয়ারও যেটা হয়েছে, কোনো রকমের কোনো রিসিভ কপি কিন্তু আছিয়াকে দেয়নি, জাস্ট কাগজের মধ্যে একটা সিগনেচার করে ছেড়ে দিয়েছে, না কোনো সিল আছে না কিছু আছে। কিন্তু আবার যাই হোক, জামানের যেটা হয়েছে কাল মানে আজকে ওর যে হিয়ারিংটা হলো সেদিন কি হয়েছে, ওর আবার সিল ঠিল দিয়ে সিগনেচার করে একটা রিসিভ কপি দিচ্ছে। যাক, তবুও ভালো। শুধু তোমাদেরকে সচেতন করার একটাই কথা, যখন তুমি তোমার ডকুমেন্টস সাবমিট করছো, তুমি হিয়ারিংয়ে যাচ্ছ, তুমি তার কিছু একটা প্রুফ নিয়ে আসবে, ঠিক আছে? ওরা কি করছে, যাই হোক কিছু একটা করে সিগনেচার করে একটা ফটো তুলে ছেড়ে দিচ্ছে, কিন্তু ফটোটাকে যে কোথায় তুলছে কি করছে সেটা তো আমরা কেউ জানি না, কোনো তো প্রুফ নেই। ইন ফিউচার যখন যদি কোনো আমাদের প্রবলেম হয়, কারণ এই প্রবলেম হলো এটাকে এখন কীভাবে বলে না যে, আর আরোই যে জিনিসগুলো শোনা যাচ্ছে, যাদের 4-এর অধিক সন্তান, 2-এর অধিক সন্তান, তাদের হিয়ারিংগুলো ওই রিজনেই পড়েছে। এটা তো কোনো লজিক হতে পারে না একটা, কারণ যখন এমন তো আমাদের ভারতবর্ষের নিয়ম নেই যে 1-এর অধিক সন্তান তুমি নিতে পারবে না, 2-এর অধিক সন্তান নিতে পারবে না, এটা কোনোদিনই ছিল না, আজও নেই, তাই তো? তো সেই যদি লজিকে ধরা যায় তাহলে তো এটা কোনো লজিকই না, বা এটা কোনো ভ্যালিড রিজনই না। তবুও যাই হোক হিয়ারিংয়ে ডাকছে, ঠিক আছে, ওরা ওদের কাজ করছে, সেটাতেও কোনো অসুবিধা নেই। শুধু আমার কথা বলার একটাই যে তোমরা যে হিয়ারিংয়ে যাচ্ছ, তোমরা যে ওখানে উপস্থিত হয়েছো, তার কিছু একটা রিসিভ নিয়ে আসবে, ঠিক আছে? শুধুমাত্র গেল ফটো ক্লিক করলে চলে আসলে, ওটা কিন্তু কিছুই ভ্যালু হবে না। পরে যখন তোমাকে আবার ডাকবে, তুমি যে আবার ওই ডকুমেন্টসগুলো দিয়েছো, তার কাছে তোমার কাছে তো কোনো প্রুফ নেই, ঠিক আছে? এটাই শুধু করবে, এটুকুই বলার জন্য এলাম কিনা সবাইকে একটু সচেতন হতে হবে। কারণ আমার একটা সুবিধা হয়েছে ব্লগ করে, সেটা হচ্ছে আমি যে ওখানে গেছি তার প্রুফ হচ্ছে সবাই, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই। সাপোজ ধরো এইগুলো কোনো কিছু হলো না, তোমাকে হচ্ছে কি এইগুলো বলে কি না, আমি জামানের কথাটাই ধরলাম, যেহেতু জামানের আছে, এদের কথাটাই ধরলাম, যে তখন বলে দিল যে না, তুমি অমুক পিতার সন্তান, আব্বা আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, আব্বা আমার সব ঠিক আছে, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তো অমুক বাবা মার তুমি সন্তান নয়। যেখানে আব্বার কাছে স্বাধীনতার আগের দলিল আছে, তখন হচ্ছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, তখন হচ্ছে অফিস ছিল খুলনায় ছিল। তার মানে বুঝতে পারছো, তাহলে এটা হচ্ছে গিয়ে মানে জামানরা বা আমরা হচ্ছে এখানকার একদম স্থায়ী, তারপরেও আমাদেরকে প্রুফ করতে হচ্ছে, ঠিক আছে, তারা তাদের কাজ করছে, কোনো অসুবিধা নেই, হিয়ারিংয়ে ডাকছে, সব ঠিক আছে, কিন্তু রিসিপ্টটা নিয়ে আসবে। তো এটাই যখন তোমাকে প্রুফ, আব্বার কাছে স্বাধীনতার আগের যখন দলিল আছে, যে কারণ দাদু মানে সমস্ত কিছু এখানটাতেই, তাহলে এটাকে যখন তোমাকে প্রুফ করতে হবে, ওরা বলে দিল যে না, দিস ইজ নট ভ্যালিড, তো তখন তো তোমাকে এটাকে নিয়ে কোর্টে যেতে হবে। তুমি যে কোর্টে যাবে, তুমি যে এদের কাছে ডকুমেন্ট সাবমিট করেছো, এরা যে তোমাকে মানে ইনভ্যালিড লিখেছে কি বেসিসে, তোমার কাছে তো কোনো প্রুফ নেই, কারণ কোর্ট তো তোমার মুখের কথা শুনবে না, তোমাকে তো যেতে হবে, এগোতে হবে, আমাদের ফার্দার প্রসেসও তো এগোতে হবে, তখন তো তোমার কথা শুনবে না। তাই বলছি সবাইকে একটু সচেতন হতে হবে, যে আমরা যখন যাচ্ছি কোনো একটা রিসিভ কপি অবশ্যই নিয়ে আসবো, ইভেন শুধুমাত্র সিগনেচার করে নেবো, যেন সিলটা থাকে, যে না তুমি যে আমাকে নোটিশটা পাঠিয়েছে হিয়ারিংয়ের জন্য, তুমি আমাকে নোটিশ পাঠিয়েছিলে, আমি যেমন তোমাকে সিগনেচার করে দিয়েছি যে হ্যাঁ আমার এই প্রবলেমের জন্য তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো, আমি এখানটাতে এসেছি, আমি তোমরা এখানে যে 13টা মানে দেখবে 13টা ডকুমেন্টস উল্লেখ করছে, এইগুলোর মধ্যে থেকে যে আমি আমার ডকুমেন্টসগুলো সাবমিট করেছি, আমি যে এখানে হিয়ারিংয়ে এসেছি, তার জন্য কিন্তু আমাকেও তো একটা রিসিপ্ট দিতে হবে, সিগনেচার থাকবে, তার সাথে সিল থাকবে, শুধু সিগনেচার নয়, সিলটা দেখে নেবে, ঠিক আছে? এটাই আমার বলার কারণ হচ্ছে। তো একটুখানি তোমরা সবাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে, তো এটাই বলার ছিল। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, এবার দেখা যাক কি হচ্ছে, এগোচ্ছে। এখনো পর্যন্ত 14 তারিখে নাকি লিস্ট বেরোবে বলেছে, তো আর আমি বুঝতে পারছি না, যেখানটাতে আব্বা আম্মার প্রবলেম নেই, অথচ তার সন্তানদের প্রবলেম, আব্বা আম্মার নাম এসছে প্রথমেই চলে এসছে, সব ঠিক, হ্যাঁ, এখনো পর্যন্ত হিয়ারিং এর কোনো কিছু নেই, অথচ সন্তানদের প্রবলেম, ঠিক আছে, কিছু হয়েছে বা কিছু আছে, কারণ আমরা কিন্তু বলে না যে আমরা কোর্টকে চূড়ান্ত বিশ্বাস করি, আমাদের আইনের প্রতি অগাধ বিশ্বাস কিন্তু আমাদের আছে, কারণ সঠিক বিচার হবে, সব কিছু ঠিক হবে, এতটুকু বিশ্বাস তো আমাদের আছে, তাই না? তো এটাই হচ্ছে কথা, শুধু এইটুকুই বলা, রিসিভ কপিটা অবশ্যই তোমরা নিয়ে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক দোয়া, টাটা।